তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল। ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজটি। তানিন, এই সিরিজে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা কতটুকু? আমরা অনেক কথা শুনছি, অনেক কিছুই শুনছি, অনেকের মুখ থেকে কনফার্মেশন শুনছি যে সাকিব আসবে, সাকিব খেলবে, আবার কেউ কেউ এটাও বলছে যে সাকিব আসতে পারবে না মামলাজনিত কারণে। কি মনে হয়, সাকিবকে এসে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি খেলবে? সাকিবের আসলে এই ব্যাক করার একটা স্ট্রং পসিবিলিটি আছে। এখন আপনি যারাই কথা বলছেন, বোর্ডের ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেকেই কথা বলছেন, বাট সাকিবের কাছ থেকে কিন্তু এখনো তেমন কোনো রিয়াকশন পাওয়া যায়নি যে তিনি আসবেনি বা আসছেন, প্ল্যান আছে তারও আসার। কিন্তু তিনি আগে থেকে বলছিলেন যে দেশে এসে দেশের মাটিতে তিনি ক্যারিয়ারটা শেষ করতে চান। হ্যাঁ, এখন যদি অল্প কথায় বলতে চাই, তার একটা স্ট্রং পসিবিলিটি আছে। এখন তার যে মামলাগুলো আছে, গতকাল আসিফ আকবর যিনি আছেন, তিনি আগেও বলেছিলেন তিনি যে সাকিবের এগেনস্টে যে মামলাগুলো আছে সেসবের পেপার টেপার তারা চেয়েছেন এবং সেটা হয়তো তারা মিনিস্ট্রিতে পাঠাবেন, যেন সরকার যেন ওটা হ্যান্ডেল করে। ওভাবেই আগাতে হবে। বিসিবি তো আর তার পক্ষে হয়ে মামলা লড়বে না, তো সরকার থেকেই তাকে যাবতীয় সহযোগিতাটা করা হবে, হেল্পটা করা হবে, এরকমটাই তো শুনে আসছি আমরা, এরকমটাই বলছেন তারা। সো এই মামলাগুলো সলভ হয়ে গেলে সাকিবের দেশে ফিরতে তার কোনো বাধা থাকছে না। আরেকটি বিষয় নিয়ে কথা না বললেই নয়। দায়িত্ব ছাড়ার আগে সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একটি কমেন্ট করেছিলেন বাংলাদেশ এর ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার ব্যাপারে, যে তিনি বলেছিলেন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে না, সেটা সরকারের ডিসিশন ছিল না, সেটা ছিল বোর্ডের ডিসিশন। কিন্তু সম্প্রতি ফারুক আহমেদ তিনি নিশ্চিত করেছেন যে এটা সম্পূর্ণ অন্তর্বর্তী সরকারের ডিসিশন ছিল। অন্যদিকে সুযোগ পেয়ে বাংলাদেশের যে কোচ রয়েছেন সালাউদ্দিন, তিনি বলেছেন যে একদমই মিথ্যাচার করছে আসিফ নজরুল। তিনি আসলে চানই নাই যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলুক, কিন্তু ক্রিকেটাররা খেলতে চেয়েছিলেন। কয়েকজন ক্রিকেটার কোমাতেও নাকি চলে গিয়েছিলেন মেন্টাল স্ট্রেসের দিক দিয়ে চিন্তা করলে। পুরো সিনারিটা নিয়ে যদি একটু বলতেন, কি ঘটছে আসলে এখন? যা ঘটার তো আসলে ঘটেই গেছে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, নতুন করে আর কিছু ঘটার নেই। তবে আপনি একটু পিছনে ফিরে গেলে 22 জানুয়ারির কথা যদি বলি, ওই টাইমটাতে যে ক্রিকেটারদের সাথে একটা ইমার্জেন্সি মিটিং হলো, বোর্ড প্রেসিডেন্ট ছিলেন এবং সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনিও ছিলেন। তিনি বের হয়ে সাংবাদিকদের প্রেসিডেন্টকে তিনি বলেছিলেন যে এটা আসলে সরকারের সিদ্ধান্ত, এখানে সরকার থেকে ক্লিয়ারেন্স পাইনি, কারণ অন্যান্য দেশে যদি সাধারণ জনগণ যায় তাও একটা সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে যায়। সো এইখানে একটা ব্যাপার তিনি বলেছেন যে সরকারের ডিসিশন। বাট এরপর 11 ফেব্রুয়ারি ঢাকা ভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল বিসিবির, সেখানে গিয়ে তিনি বলেছেন যে এটা আসলে সরকার, মানে জিজ্ঞেস করা হয়েছিল তাকে যে বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপ খেলতে গেল না, কোনো রিগ্রেট আছে কিনা। তিনি ফার্দার প্রশ্ন করছেন, রিগ্রেট? কোনো রিগ্রেট নেই, এরকমটাই বলেছেন তিনি। এটা তো আসলে আমাদের ডিসিশন না, এটা বিসিবি ডিসিশন নিয়েছে, ক্রিকেটারের ডিসিশন নিয়েছে। সো তারই দুইটা বক্তব্যকে আপনি যদি পাশাপাশি রাখেন, খুবই কন্ট্রাডিক্টরি, একদমই পুরো উল্টো সুর। তোর ব্যাকল্যাশ খেয়েছেন, সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলাপ আলোচনা হয়েছে। এরপর তিনি ওই রাতেই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তিনি আসলে বোঝাতে পারেননি কি বলতে চেয়েছিলেন তিনি। তো সেটা ওখানে থেমে গেল। এরপর লাস্ট ফ্রাইডে অ্যাকচুয়ালি আপনি ছিলেন ওখানে? আমি ছিলাম ওই মোমেন্টটাতে। আমি ওই সালাউদ্দিন যখন কথা বলছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, তখন আমি ছিলাম। আমি এক্সপেক্ট করিনি তিনি এভাবে আসলে মানে আউটবাস্ট করবেন সব কিছু নিয়ে। তিনি সরাসরি মিথ্যুক বলেছেন যে উনি ঢাকা ভার্সিটির মতো একটা বিদ্যাপীঠের, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক, উনি কীভাবে কথাটা বলতে পারেন? আমি ছেলেদের সামনে মুখ দেখাবো কীভাবে? দিন শেষে ইনি যেহেতু কোচ, ইনি তো টিচার, আসিফ নজরুলও ঢাকা ভার্সিটির শিক্ষক। তো সব মিলিয়ে একটা আউটবাস্টই হলো আর কি ক্রীড়া উপদেষ্টার এগেনস্টে, সাবেক ক্রীড়া উপদেষ্টার এগেনস্টে। ওই রাতেই খুব সম্ভবত বাংলাদেশের ক্রিকেটার সাইফ একটি স্ট্যাটাস, আচ্ছা হ্যাঁ, সাইফ স্ট্যাটাস দিয়েছেন হার্টব্রেক থেকে তিনি ফিরে এসেছেন। উনি সালাউদ্দিন তিনি এটাও বলছিলেন যে আমার দুজন ক্রিকেটার তো কোমায় চলে গেছে। কোমা বলতে টেকনিক্যালি কোমাতে না, বাট মেন্টাল একটা সেটব্যাক। যেহেতু অলওয়েজই আমরা এই কথাটা বলে আসছিলেন যে লিটন দাসের টিম, এটা 1-1.5 বছর ধরে তিনি গুছিয়েছেন টিমটা। তিনি নিশ্চয়ই তার একটা প্ল্যান ছিল, ক্রিকেটারদেরও প্ল্যান ছিল, কারণ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলবে, এটাই তো কাম্য, স্বাভাবিক। কখনো তো বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ড কাপ হয়নি। আমি মানে জন্মের পর থেকে যতদিন থেকে ক্রিকেট দেখছি বা বুঝছি, বাংলাদেশকে এই প্রথম এমনটা হচ্ছে যে বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ড কাপ হচ্ছে। ক্রিকেটারদের ওরকম প্ল্যান ছিল যে তারা ওয়ার্ল্ড কাপ খেলবেন, তো এটার জন্য ডেফিনেটলি একটা মেন্টাল টোল তাদের দিতে হয়েছে। এখন সাইফের দিকে আসলে যে প্রশ্নটা গেছে, বিসিএল ওয়ানডে খেলার জন্য তিনি দিকে আছেন বগুড়াতে, ওই যে স্ট্যাটাসটা দিয়েছেন যে হার্টব্রেক থেকে ফিরে এসেছেন, ওইটা থেকে আসলে 2-4 মিনিট চেষ্টা করেছেন প্লেয়ারটা আপনি ছিলেন কিনা। কিন্তু সাইফ পর আবার ক্ল্যারিফাই করেছে যে আমি তো কোমায় যাই। এক্স্যাক্টলি সেটাই, যে স্যার হয়তো সালাউদ্দিন স্যার হয়তো আর কারো কথা বলেছেন, এই আর কি। সো ওই যা হওয়ার তো হয়েই গেছে। আর আরেকটা ব্যাপার যেটা, যে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইন্টারিম গভর্নমেন্টের সিদ্ধান্তের জন্য বাংলাদেশ খেলতে গেল কিনা, মানে খেলার ডিসিশন থেকে সরে আসলো কিনা, বলতে পারেন ডেফিনেটলি। কারণ এখানে বিসিবির আসলে একটু ওই ক্রিকেট ডিপ্লোমেসিতে একটু খামতি ছিল। তবে আমি যতখানি জানি যে জিওটা হয়েছিল,
গভর্নমেন্ট অর্ডারটা হয়েছিল, এরপর হচ্ছে ওখান থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা ফার্দার আর পাওয়া যায়নি বলি অথেন্টিক সিকিউরিটি কনসার্ন ছিল বিধায়ী কিন্তু এভাবে বলা হয়েছিল, সেটা ছিল জিও হয়েছিল এবং অথেন্টিক এবং আইসিসির ওই যে থার্ড পার্টি থ্রুতে যে একটা সিকিউরিটি অ্যাসেসমেন্টের রিপোর্ট পাঠানো হয়, সেটা কিন্তু আসলে প্রতিটা সিরিজের আগে হয়, প্রতিটা বড় টুর্নামেন্টের আগে হয়, তো সেটা আসলে আপনি ফেলে দিতে পারবেন না, এটাও হয়। তো এখানে সরকারের ইনভলভমেন্টটা তো ডেফিনেটলি, ফাইনাল কলটা এখানে সরকার নিয়েছে, বিসিবি তো চেয়েছে আইসিসিকে কনভিন্স করতে, সরকারকে কনভিন্স করতে। আইসিসি ডেফিনেটলি তাদের ওই যে লজিস্টিক জনিত ঝামেলা আছে, রিশিডিউল করা, অন্যান্য দলগুলোকে রাজি করানো, গ্রুপ শাফল করার অনেক ঝামেলা ছিল আইসিসির জন্য। অ্যাকচুয়ালি অসম্ভব ছিল বলছি না, বাট করতে পারতো হয়তো, বাট শেষ পর্যন্ত তারা সেটা করেনি। কিন্তু আলটিমেটলি কিন্তু ফাইনাল ডিসিশন, ফাইনাল কলটা এসেছে দেশের সরকারের কাছ থেকে, এবং দেশের সরকার যখন আপনাকে না করবে, বিট অন্তর্বর্তী সরকার আর একটা ইলেক্টেড সরকার যাই হোক, মানে যখন ওখান থেকে কল আসে আপনি সেটা ডিনাই করতে পারবেন, এবং আইসিসি ওটা রেসপেক্ট করে। রাইট, এইবার আমরা একটু খেলার মাঠে ফিরে যাই। নারীদের রাইজিং স্টার এশিয়া কাপে ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরে গেল। পরপর দুইবার কি এমনটা হলো? আগেরবারও ফাইনালে ভারতের সাথেই হেরেছে, এবারও সেম সিচুয়েশন, আগেরবারও চেস করতে গিয়ে হেরেছে, এবারও চেস করতে গিয়ে হেরেছে। আগেরবারও টস হেরে মনে হয় ফিল্ডিং নিয়েছিল, আগে ফিল্ডিং করতে হয়েছে অ্যাকচুয়ালি, রাইট। এই বাংলাদেশ দলটাকে কেমন দেখছেন, রাইজিং স্টার দলটাকে? এখান থেকেই ক্রিকেটাররা ন্যাশনাল টিমের সুযোগ পায়, পাইপলাইনটা কেমন দেখলেন? এইখানে আসলে প্রচুর স্পিনার আছে বাংলাদেশের এই টিমটাতে, প্রচুর স্পিনার আছে, ফাতেমা জাহান, ফারিহা ইয়াসমিন কয়েকজন আছে, তারপর পিন চিটিংও করতে পারেন। স্পিন অ্যাটাকটা বেশ ভালো বাংলাদেশের এই টিমটার। তবে মেইন টিমের মতো আসলে যে সমস্যাটা, ব্যাটিংয়ের টপ অর্ডারের সমস্যা, টপ অর্ডারের আজকে যে ফেইলিয়ারটা, সেটার জন্য ম্যাচটা হারলো। আর থাইল্যান্ডে যে মাঠে খেলা স্পিন ট্র্যাক, তো মানে ওখানে 120 ইজ এ উইনিং টোটাল। আর স্পেশালি যখন ইন্ডিয়া আপনার অপোনেন্ট, তো 120 করা মানে তারা ম্যাচটা ওখানে জিতে ফেলেছে। মানে ইন্ডিয়া যখন ব্যাটিং করছিল, বাংলাদেশ বোলাররা কিন্তু ইন্ডিয়াকে বেশ চাপে ফেলে দিয়েছিল, মানে 40 রানে 4টা, অলমোস্ট 10 ওভারের কাছাকাছি। সেখান থেকে রানটা 134 হওয়াটা বিশাল কিছু। আমার ডেফিনেটলি 5 নম্বর উইকেটে ওই যে রাধা যাদব আছেন ক্যাপ্টেন, তিনি আর যে ওপেনার আছে তাদের একটা জুড়ি হয়েছে 69 রানের, সো এটাই কিন্তু হাইয়েস্ট। এবং যিনি 50 করেছেন তার হাইয়েস্ট স্কোর কিন্তু আজকে, এর আগে পুরো টুর্নামেন্টে 3-4টা ম্যাচ তিনি খেলেছেন, তার হাইয়েস্ট স্কোর ছিল 19। সো আজকে চান্স পেয়ে একদম 50 করেছেন, ওখানে আসলে বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা বেরিয়ে গেল আর কি। রাইট, এরকম পরপর দুইবার হার্ট ব্রেক হওয়াটা, এটা কি রাইজিং স্টার ক্রিকেটারদের মানে ডিমোটিভেট করবে নাকি আরো ইন্সপায়ার করবে ফর দ্য ফিউচার? না, ডিমোটিভেটিং। এখন ট্রফি জিততে পারলে তো সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে ফ্যান হিসেবে, যখন খেলা দেখি যে বাংলাদেশ ট্রফি জিতছে, তুলে ধরছে, ভালোই লাগে জিনিসটা। এখন এখান থেকে ডেফিনেটলি লার্নিং কার্ভ থাকবে তাদের। এখন ন্যাশনাল টিমের খুব বেশি স্টার কিন্তু এখানে নেই, হয়তো সঞ্জিদা মেঘলা খেলছেন, ফাইমা লিড করছেন, অনেকেই আছেন, বাট মোস্ট অফ দ্য ক্রিকেটার কিন্তু আপনার ইয়াং পাইপলাইন, আন্ডার 19 সেট আপের অনেকে, সুমাইয়ার যারা আছেন তারাও আন্ডার 19 সেট আপে, তাদের জন্য একটা লার্নিং কার্ভ হয়ে থাকবে। জিততে পারলে তো অবশ্যই ভালো লাগতো, তবে এখানে আসলে আমার মনে হয় যে হতাশ হওয়ার কিছু আছে, যেহেতু মেইন টিমটা ভালো করছে, কোয়ালিফায়ার একদম আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে। এই কথার পরিপ্রেক্ষিতে একটি কথা না বললেই নয় যে ওই কোয়ালিফায়ার্সে মেইন টিম যেটা, সেখানের একজন প্লেয়ার সুবানা মুস্তারি, তিনি কিন্তু আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের 3 জনের একজনের মনোনীত হয়েছেন। ভোটের মাধ্যমে তিনি সেরা হন কি হন না সেটা পরবর্তীতে জানা যাবে। সুবানা মুস্তারিকে আপনি রিফর্ম নিয়ে আমরা একটু কয়েকদিন আগে কথা বলেছিলাম, তার নতুনভাবে গড়ে ওঠাটা, এই ফর্মটা ধরে রাখার পেছনে তার কি কি কাজ করেছেন বলে মনে হয় পার্সোনালি? সুবানের সাথে আমার একটা কথা হয়েছিল, যে ইন্টারভিউ নিয়েছিলাম তার একটা, আমি এরপর জিজ্ঞেস করেছিলাম যে পার্টিকুলার কোনো জায়গায় কি কাজ করেছেন কিনা। তিনি স্পেশালি কাজ করেছেন যেটা পাওয়ার হিটিং, সেটার জন্য জিমে যে কাজ করা দরকার, যে ফিটনেস নিয়ে কাজ করতে, সেটা নিয়ে করেছেন। আর স্পেসিফিকলি আরেকটা জায়গায় কাজ করেছেন রান বের করার জন্য, গ্যাপ ফাইন্ডিংস, যে কোন এরিয়াতে মারলে তিনি রান পাবেন, আউট হবেন না। কাউ কর্নারের কথা তিনি আমাকে বলছিলেন, এবং এক্সট্রা কভারের পাশে একটা যে খালি জায়গা থাকে, সেই জায়গাটাতে স্পেসিফিক্যালি তিনি রান বের করার ট্রাই করছিলেন। এই দুইটা জায়গায় আমার মনে হয় যে তার স্কিলটা হোন হয়েছে, তিনি আরও বেশ পরিশীলিত হয়েছেন, এবং তার রিফ্লেকশন কিন্তু দেখা গেল। আর ওই যে পারফর্মটা করেছেন ওই পুরো একটা টুর্নামেন্ট, এটার জন্য আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থের জন্য নমিনেটেড হয়েছেন। যদি জিতেন তিনি সেকেন্ড বাংলাদেশি হবেন। রাইট, আবার একটু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরে যাই। ইংল্যান্ডের উপর কিন্তু এখন অনেকের নজর রয়েছে একটি বিশেষ কারণে। ইংল্যান্ডের যে ঘরোয়া টুর্নামেন্ট দ্য 100, সেখানে কিন্তু কয়েকদিন পরে মার্চের নিলাম হওয়ার কথা। এই নিলামে প্রায় অনেক ক্রিকেটাররা, পাকিস্তানি ক্রিকেটাররা নাম দিয়েছেন, কিন্তু সেখান থেকে ওই 100-এর 4টি ফ্র্যাঞ্চাইজির মালিক আবার ইন্ডিয়ান আইপিএল বেস্ট ওনার। তারা বলেছেন যে তাদের দলে কোনো পাকিস্তানি ক্রিকেটার নেবেন না। কিন্তু এটা কতটুকু মানে আইডিয়াল একটা ডিসিশন হবে? ইংল্যান্ডে খেলা, ইংল্যান্ডের ঘরোয়া লিগ, ওনার ইন্ডিয়ান হোক সেটা ডিফারেন্ট ইস্যু, সেখানে আপনি
পাকিস্তানি প্লেয়ারদের নিলামে অংশ নিতে দিচ্ছেন না, নিলাম থেকে নিবেন না বলে দিয়েছেন ওপেন, সেটা ইংল্যান্ডের ক্রিকেটকে কতটুকু প্রশ্নবিদ্ধ করবে ভবিষ্যতে? এখানে আরেকটা ব্যাপার যেটা বললেন যে ইন্ডিয়ান ওনার, এটা ব্যাপার ইন্ডিয়ান ওনার বলেই তারা পাকিস্তানিদের নিবে না। এখন এখানে আর ফার্দার কোনো এক্সপ্লেনেশন আছে বলে মনে হয় না। তারা ওই ইন্ডিয়ান যে ফ্র্যাঞ্চাইজ, তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজ মার্কেটটা এক্সপ্লোর করেছে। আইপিএলে তো আছেই, আপনি সিপিএলে দেখবেন, এসএ-20 দেখবেন, IL-T20 দেখবেন, মানে তাবৎ যত ফ্র্যাঞ্চাইজ লিগ আছে সবখানে তাদের একটা দল থাকে, মানে একটা কিছু না কিছু থাকবেই। ইংল্যান্ডের এখন এখানে আসলে একটু গ্রে এরিয়া অ্যাকচুয়ালি বলতে পারেন আপনি এই জায়গাটাতে, যে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট, বাট ওনার তো ইন্ডিয়ান। এখন যদি ফ্র্যাঞ্চাইজ থেকে যদি ওরকম ফিক্সড কোনো গাইডলাইন থাকে যে পাকিস্তানি ক্রিকেটারদের নিতেই হবে, আমার মনে হয় না এরকম কিছু হবে। নিতেই হবে একটা অন্যরকম, যে নিলাম থেকে মানে পাকিস্তানি ক্রিকেটারদের নাই নিতে পারে, কিন্তু আগেই ঘোষণা দিয়ে বলা যে আমরা পাকিস্তানি কোনো ক্রিকেটারদের নিব না ইংল্যান্ডের একটা টুর্নামেন্টে, সেটা আপনি বলতে পারেন কি না? না না, বলা তো অবশ্যই সমীচীন না, পাবলিকলি আপনি জিনিস বলছেন। আপনি তো চাইলেও, আপনি ধরেন ওনার, আপনি চাইলে নিলাম থেকে নাই ডাক দিতে পারতেন। এক্স্যাক্টলি, এখন সেটা আগে বলে ফেললে তো অন্য কিছু মিন করে। এখন এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানা লাগবে না আপনার। ইন্ডিয়া পাকিস্তানের যেটা পলিটিক্যাল টেনশন, সেটার জন্যই আসলে, আর কিছু না। যে কারণে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলেন না, অ্যান্ড ইন্ডিয়ান ক্রিকেটাররা তো পিএসএল দূর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন না। শেষমেশ দেখা যাক ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজির আবার বাংলাদেশের বিপিএল এর কোনো ক্লাব কিনতে আসে কিনা। এটা হলে আসলে বিপিএল এর জন্য ভালো, যদি এরকম একটা প্রফেশনাল সেটআপ বিপিএল এ আসতে পারে, আমার মনে হয় যে বিপিএল চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। রাইট, তো থ্যাংক ইউ তানিন আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আগামী মাসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে সাকিবের খেলার সম্ভাবনার কতটুকু সেটা হয়তো এখনই বোঝা যাচ্ছে না, কিন্তু বোর্ড কর্তাদের কথা অনুযায়ী সেই সিরিজটি খেলতে দেশে আসবেন সাকিব। সেটা আদৌ কতটুকু সত্যি সেটা হয়তো সময় বলে দেবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গে থাকুন।